স্নেহের শিক্ষার্থী, তোমরা ভালো আছো? আজকে আমরা শিখব ক্লাস 10 এর কেমিস্ট্রির 12তম অধ্যায়ের আমাদের জীবনের রসায়ন সম্পর্কে। তো এটা এই চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস, তাই পর্ব 2। ফার্স্ট ক্লাসের মধ্যে আমরা শিখেছি এই চ্যাপ্টারের মধ্যে টোটাল কি বিষয় নিয়ে আলোচনা হবে তার একটা ইন্ট্রোডাকশন। অর্থাৎ এই চ্যাপ্টারটাকে যদি আমরা সম্পূর্ণ আলোচনার বিষয়গুলোকে একটু বলতে চাই, উল্লেখ করতে চাই, তাহলে 3টা অংশে বিভক্ত। প্রথম অংশটা হচ্ছে গৃহস্থালির রসায়ন, সেকেন্ড হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতায় রসায়ন, আর থার্ড হচ্ছে কৃষি ও শিল্পক্ষেত্রে রসায়ন। তো ফার্স্ট ক্লাসে আমরা গৃহস্থালির রসায়ন সম্পর্কে অনেক ডিটেলস কথা বলেছি। ওইখানে কি আছে গৃহস্থালির রসায়নের মধ্যে, মানে আমরা ঘরের মধ্যে কি কেমিক্যাল ব্যবহার করি সেই সম্পর্কে বলা আছে। আর আজকে আমরা যেই জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে এই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট, যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতায় রসায়ন সম্পর্কে। তো তোমাদের এই ফাঁকে একটু কথা বলে রাখি, আসলে তোমরা জানো যে বর্তমানে সারা বিশ্বব্যাপী, সারা পৃথিবীব্যাপী করোনার একটা প্রভাব বয়ে যাচ্ছে। এই জন্যই এই পরিস্থিতিতে সব কিছু বন্ধ, তোমাদের স্কুল কলেজ সেগুলো বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তো এখানে অনেক ধরনের সীমাবদ্ধতা আছে। আমরা এই যে ভিডিও তোমাদেরকে আপলোড দিচ্ছি সেই ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা আছে। তো এই সমস্ত সীমাবদ্ধতাগুলো আমরা মেনে নিয়ে ওভারলুক করে তোমাদের যে কিভাবে পড়াশোনাটাকে এগিয়ে নিতে পারি সেই সহযোগিতা করার জন্য মূলত এই ভিডিওগুলো করা। তো সেই ক্ষেত্রে তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো এবং কিছুটা উপকৃত হও, তাহলে আমাদের এই পরিশ্রম সার্থক হবে। তো পরিষ্কার পরিচ্ছন্নতায় রসায়নের মধ্যে যে পার্টগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব, ওগুলো হচ্ছে কাপড় কাচার সোডা সম্পর্কে, তারপরে টয়লেট ক্লিনার, সাবান, ডিটারজেন্ট, ব্লিচিং পাউডার, গ্লাস ক্লিনার, এদের সম্পর্কে আমরা কথা বলবো। তো কাপড় কাচার সোডা, এটার যদি আমরা প্রস্তুতি দেখতে চাই, কাপড় কাচার সোডার প্রস্তুতিটা যদি দেখি, কাপড় কাচার সোডা কিভাবে প্রস্তুত করা হয়। তো কাপড় কাচার সোডা প্রস্তুত করার জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে যদি আমরা কার্বন ডাই অক্সাইড যুক্ত করি, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি আমরা কার্বন ডাই অক্সাইড যুক্ত করি, এখানে তৈরি হয় সোডিয়াম কার্বনেট Na2CO3 আর পানি। এই যে Na2CO3 তৈরি হলো, এটাকে মূলত বলা হয় সোডা অ্যাশ। অ্যাশ মানে তোমরা জানো যে ছাই। তো এখানে সোডার অ্যাশ মানে তার মধ্যে অবশিষ্ট কিছু আছে, এরকম, মানে পানি নাই, মূলত এই কথাটাকে বোঝানো হয়। সোডিয়াম কার্বনেট আর পানি তৈরি হয়। পরবর্তীতে যখন আমরা এই উৎপন্ন সোডিয়াম কার্বনেট CO3 এর সাথে 10 অণু পানি যুক্ত করি, 10 অণু পানি তার সাথে যুক্ত হয়। এই 10 অণু পানি যুক্ত হয়ে এটা যে যৌগটা হয় Na2CO3 আর 10H2O, এই যৌগটার নামই হচ্ছে কাপড় কাচার সোডা। এটার Na2CO3 10 অণু যে পানি আছে, এটার বাণিজ্যিকভাবে আমরা কাপড় কাচার সোডা বলি, আর এটার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। ডেকা তোমরা জানো, ডেকা হচ্ছে 10কে বোঝায় কোনো কিছুর 10 গুণ। তাহলে এখানে 10 অণু পানি যুক্ত আছে সোডিয়াম কার্বনেটের সাথে, এজন্য তার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। ক্লিয়ার? তো কাপড় কাচার সোডার ব্যবহার সম্পর্কে যদি আমরা জানি, তো ব্যবহার এটার নাম থেকেই বোঝা যায়, কাপড় কাচার সোডা মানে কাপড়কে পরিষ্কার করার জন্য এই সোডা ব্যবহার করা হয়। তো ইদানিংকালে কাপড় কাচার সোডার ব্যবহার কিছুটা কম, কিন্তু একসময় খুব
জনপ্রিয় ছিল, এখন ডিটারজেন্ট, সাবান এগুলোই ওই জায়গাটা দখল করে আছে। তো যেহেতু এটাও একটা পরিষ্কারক সামগ্রী, আমরা এটা সম্পর্কে জানলাম। ব্যবহার হচ্ছে এটার কাপড়কে পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়, অনেকটা ডিটারজেন্টের মতোই ব্যবহার করা হয়, যে কাপড়ের সাথে এটাকে পানি দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা হয়, পরবর্তীতে কাপড় পরিষ্কার করা হয়। তো এই হচ্ছে কাপড় কাচার সোডা সম্পর্কে আমরা জানলাম। এইভাবে প্রত্যেকটা যে পরিষ্কারক, এখানে যেই কথাগুলো আমরা বলছি, পরিষ্কারক যে বিষয়গুলো আছে, এই ক্ষেত্রে টয়লেট ক্লিনার, সাবান, ডিটারজেন্ট, ব্লিচিং পাউডার, গ্লাস ক্লিনার, এদের প্রত্যেকটা সম্পর্কে আমরা ডিটেলস জানবো আজকের ক্লাসটাতে। তো সেকেন্ড, টয়লেট ক্লিনার। টয়লেট ক্লিনার এটার সম্পর্কে যদি আমরা জানতে চাই, টয়লেট ক্লিনারের মূল উপাদান কি? টয়লেট ক্লিনার এর মূল উপাদান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইপোক্লোরাইড। সোডিয়াম হাইপোক্লোরাইড, তোমরা জানো OCl একটা যৌগমূলক, তার নাম হচ্ছে হাইপোক্লোরাইড। তাহলে হাইপোক্লোরাইড, সোডিয়াম হাইপোক্লোরাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা উপাদানই টয়লেট ক্লিনারের মধ্যে থাকে। তো যদিও বইয়ের মধ্যে বলা আছে যে টয়লেট ক্লিনারের প্রধান উপাদান সোডিয়াম হাইড্রোক্সাইড, আসলে দুইটাই এখানে কাজ করে পরিষ্কার করার জন্য। টয়লেট বলতে এখানে কমোড বা আমরা যে বেসিন ব্যবহার করি, এগুলোকে পরিষ্কার করার জন্য এই উপাদানগুলোকে ব্যবহার করা হয়। তো এই ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড কিভাবে এটাকে কাজ করে, এই ক্ষেত্রে হচ্ছে যে যত জীবাণু আছে, যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড একটি শক্তিশালী ক্ষার, এটা জীবাণুকে ধ্বংস করতে পারে। তারপরে ক্ষার জাতীয়, চর্বি জাতীয় যত উপাদান আছে, যদি পরে কমোড, টয়লেট এগুলোর উপরে, তখন সোডিয়াম হাইড্রোক্সাইড সেটাকে পরিষ্কার করে। আর সোডিয়াম হাইপোক্লোরাইড এটা জীবাণুকে ধ্বংস করে এবং কঠিন কোনো দাগ, যে কমোডের মধ্যে বা টয়লেটের মধ্যে অথবা বেসিনের মধ্যে অনেক দিন যাবৎ ওই যে হয় না আয়রনের এরকম দাগ, একটু লালচে টাইপের দাগ পড়ে আছে, তো ওই দাগগুলোকে দূর করার জন্য সেখানে সোডিয়াম হাইপোক্লোরাইডের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো এটার আমরা কার্যপ্রণালী যদি দেখি, কার্যপ্রণালী মানে সোডিয়াম হাইপোক্লোরাইড কিভাবে কাজটা করে ওই দাগ উঠানোর ক্ষেত্রে। তো সোডিয়াম হাইপোক্লোরাইড এটাকে যখন পানির সাথে মেশানো হয়, তোমরা জানো যে টয়লেট হোক বা কমোড হোক, এগুলোকে যখন আমরা পরিষ্কার করি, অবশ্যই ওই উপাদানগুলো দিয়ে একটু পানি দিয়ে পরে ব্রাশ আমরা ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে এরা বিক্রিয়া করে, পানির সাথে সোডিয়াম হাইপোক্লোরাইড বিক্রিয়া করে তৈরি করে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইপোক্লোরাস অ্যাসিড, HOCl, এটার নাম হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। এই হাইপোক্লোরাস অ্যাসিড HOCl, হাইপোক্লোরাস অ্যাসিড, এটা বিয়োজিত হয়ে যায়, বিয়োজিত হয়ে তৈরি হয় HCl এবং জার্মান অক্সিজেন। HCl আর জার্মান অক্সিজেন। তো জার্মান অক্সিজেন যেটা, এটা তোমরা জানো যে জার্মান কোনো অক্সিজেন হোক, হাইড্রোজেন হোক, এগুলো খুবই সক্রিয় একটা মূলক, তারা অনেক কিছুর সাথে খুব সহজে বিক্রিয়া করতে পারে। এই জার্মান অক্সিজেনও সেই ক্ষেত্রে জীবাণুকে ধ্বংস করতে পারে। জার্মান অক্সিজেন যদি জীবাণুর সংস্পর্শে আসে, তাহলে ওই জীবাণুটা মারা যায়। তো তোমাদের পরীক্ষা যদি আসে যে টয়লেট ক্লিনার কিভাবে জীবাণুকে ধ্বংস করে, তাহলে এতটুকু দিয়ে দিলা, জার্মান অক্সিজেন প্লাস জীবাণু, এরা মানে জীবাণুটাকে মেরে ফেললো, এই কথাটা তুমি এখানে ক্লিয়ারলি বলে দিতে পারো। আর যদি দাগ উঠানোর বিষয় থাকে যে কিভাবে সে দাগ উঠায়, তখন তুমি এখানে দাগ বা রঙিন কোনো কিছুকে ইন্ডিকেট করলা। রঙিন বলতে এখানে দাগকে বোঝানো হইলো। এই জার্মান অক্সিজেন রঙিন কোনো কিছুর সাথে
যখন বিক্রিয়া করে জাইমান অক্সিজেন রঙিন বস্তুকে বর্ণহীন করে দিতে পারে। তো বর্ণহীন যখন হয়ে যায় তখনই আমরা বলি যে এবার কমোড একেবারে জগজগে পরিষ্কার। আসলে এটা জাইমান অক্সিজেন ওই রঙিন পদার্থটাকে বর্ণহীন করে দেয়। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের কার্যকারিতা তো আছেই, সেটা ক্ষার হিসাবে কাজ করে। তো এইভাবে এই কার্যপ্রণালী মানে টয়লেট ক্লিনারের এই হচ্ছে কার্যপ্রণালী। আর ব্যবহার তো এটার নাম থেকেই বোঝা যাচ্ছে বা আমরা বললাম। তারপরে তৃতীয় যেই পরিষ্কারক সামগ্রী নিয়ে কথা, সেটা হচ্ছে সাবান। সাবান কিভাবে কাজ করে বা সাবান কিভাবে প্রস্তুত করা হয় এটা সম্পর্কে আমরা এখন জানব। যেটা আসলে পরিষ্কারক সামগ্রীগুলোর মধ্যে আমার মনে হয় যে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। প্রতিনিয়ত আমরা সাবান ব্যবহার করি। সাবান যদি কাকে বলে প্রশ্ন আসে যে সাবান কাকে বলে, এটার সংজ্ঞাটা হচ্ছে এরকম যে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে সাবান বলে। ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে সাবান বলে। আমরা দেখবো এটার সংকেতটা এখনই। আবার সাবানও আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে লন্ড্রি সাবান আর একটা হচ্ছে প্রসাধনী সাবান। লন্ড্রি সাবান হচ্ছে যেই সাবানটা আমরা কাপড় কাচার ক্ষেত্রে ব্যবহার করি, কাপড় পরিষ্কার করার ক্ষেত্রে, লন্ড্রি করার ক্ষেত্রে ব্যবহার করি। আর প্রসাধনী সাবান হচ্ছে যেটা আমরা গায়ে দেই, গায়ে পরিষ্কার করার জন্য ব্যবহার করি। এটা হচ্ছে প্রসাধনী সাবান, মানে কসমেটিক্স হিসাবে যেটাকে ব্যবহার করা হয়। তো সাবান কিভাবে প্রস্তুত করা হয়, সেটা লন্ড্রি সাবান হোক আর প্রসাধনী সাবান হোক, মূলত মূল প্রক্রিয়াটা একই টাইপের। সেইখানে উপাদানগুলোর একটু তেলের পরিমাণটা বা কোয়ালিটিটা একটু ভিন্ন থাকে। তারপরে সাবান তৈরি করার পর তারপরে প্রসেসটা কিছুটা ভিন্নতা আছে। তখনই টয়লেট্রিজ সাবান, যেটাকে প্রসাধনী সাবান বলে, আর একটা হচ্ছে লন্ড্রি সাবান, এগুলো আমরা পার্থক্য বুঝতে পারবো। তো আগে দেখে নেই সাবান আসলে কিভাবে প্রস্তুত করা হয়। এই সাবান প্রস্তুতির একেবারে সিম্পল, এটা প্র্যাকটিক্যালও করানো হয় তোমাদের ক্লাস 10-এ। সাবান প্রস্তুতির একটা প্র্যাকটিক্যাল আছে, আমরা এগুলো প্র্যাকটিক্যাল দেখাই তোমাদেরকে ক্লাসের মধ্যে। আর ইচ্ছা করলে তোমরা বাসায়ও সাবান প্রস্তুত করতে পারো যদি তোমার কাছে এই প্রয়োজনীয় উপাদানগুলো থাকে। তো সাবান প্রস্তুত করার জন্য লাগে মূলত মেনলি দুইটা উপাদান। একটা হচ্ছে তেল বা চর্বি, তেল হইলেও হবে বা চর্বি হইলেও। তেল বা চর্বি মূলত একই টাইপের জিনিস, একটা লিকুইড থাকে আর একটা কঠিন অবস্থায় থাকে। আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা হচ্ছে প্রধান উপাদান। তো আমরা দেখি সাবান কিভাবে প্রস্তুত করব বা বাসায়ও কিভাবে সাবান প্রস্তুত করা যাবে। এর জন্য প্রথমে তুমি একটা কাচের বিকার নিবা। কাচের বিকারের মধ্যে নির্দিষ্ট পরিমাণে আমরা কিছু তেল নিব। তেল, বিশেষ করে নারিকেল তেল, এটাই আমরা ব্যবহার করতে পারি বা প্র্যাকটিক্যালের মধ্যে এটাই ব্যবহার করি। নারিকেল তেল দিব। নেওয়ার পর তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। এই তেলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যখন আমরা যোগ করব, যোগ করে এটাকে একটু নাড়বো আর নিচে দিয়ে তাপ দিব। তাপ দিলে এই নারিকেল তেল, সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে এটা মেশানোর আগে একটা দ্রবণ তৈরি করা হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড মেইনলি আমরা যখন কিনে নিয়ে আসি, ল্যাবরেটরিতে থাকে, সেটা সলিড থাকে, কঠিন অবস্থায় থাকে। ওই কঠিন সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে পানি দিয়ে একটু দ্রবণ তৈরি করা হয়, সেই দ্রবণটাকে তার সাথে মিশিয়ে দেওয়া হয়। মিশানোর পর প্রথম অবস্থায় তেল আর ওইটা যেহেতু একটা জলীয় দ্রবণ, মিশতে চায় না, একটু আলাদা আলাদাভাবে থাকে। কিন্তু আমরা কিছুক্ষণ তাপ দিব। তাপ দেওয়ার পর এটাকে আবার নাড়াবো। নাড়ানোর পর
ওই দ্রবণটা সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ এবং নারিকেল তেল দুইটা একেবারে মিশ্রিত হয়ে যাবে, একসাথে হয়ে যাবে, একই রকম হয়ে যাবে এবং কিছুটা ফেনাও তৈরি হয়ে যাবে, যেহেতু এখানে সাবানের একটা ব্যাপার আছে। তারপর এটার মধ্যে অল্প পরিমাণে সোডিয়াম ক্লোরাইড মানে খাবার লবণ যেটা আছে আমরা এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিব। দিয়ে দিলে তখন সেইখানে এই বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড আর তেল যেটা আমরা দিলাম এটা বিক্রিয়া করে সাবান তৈরি করবে, সাথে গ্লিসারিন তৈরি করে। তো ওই গ্লিসারিন আর যে সাবান তৈরি হয় সেটা তখন উপাদানটা আলাদা হয়ে যায়। তো এই সোডিয়াম হাইড্রোক্সাইড আর নারকেল তেল দিয়ে যে সাবান তৈরি করলাম এটার বিক্রিয়াটা আমরা একটু দেখি, তারপর আরো ক্লিয়ার হবে বিষয়টা আমাদের কাছে। বিক্রিয়াটা হচ্ছে এরকম যে প্রথমে আমরা কি দিলাম, তেল CH2 OCO C17H35 আর CH OCO C17H35, এইখানেও CH2 OCO C17H35। এটাই হচ্ছে তেল বা চর্বি, এর সংকেত তেল বা চর্বি। এটাই CH2 CH2 প্রত্যেকের সাথে এই অংশটা যুক্ত আছে, এটা এক ধরনের এস্টার, তেল বা চর্বি এক ধরনের এস্টার। তার সাথে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করব, সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে এই অংশটা তেল বা চর্বির এই অংশটা বের হয়ে আসে। আসার পর এই অংশটা সোডিয়ামের সাথে যুক্ত হয়ে সাবান তৈরি করে। তাহলে এটাকে আমরা যদি একটু ঘুরে লিখি, C17H35টাকে আগে লিখি, আর দেখো কার্বনের সাথে এই পাশে একটা অক্সিজেন এই পাশে একটা অক্সিজেন, দুইটাকে আমরা সাজিয়ে লিখতে পারি COO। তাহলে C17H35 আগে লিখবো, COO লিখবো, আর COOর সাথে যে অংশটার থেকে এখানে সে আলাদা হয়ে গেল, ওইখানে একটা হাত খালি আছে, একটা মূলক সৃষ্টি হলো, ওই অংশটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের সোডিয়ামটা যুক্ত হয়ে যাবে। তাহলে সংকেতটা এরকম হয় যে C17H35 COONA, এটাই হচ্ছে সাবান। তাহলে তেলের সাথে, তেল বা চর্বির সাথে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলাম, সোডিয়াম হাইড্রোক্সাইডের সোডিয়াম আর এখান থেকে তেলের এই অংশটা গিয়ে একসাথে যুক্ত হয়ে সাবান তৈরি করলো। আর এইভাবে একটা অংশ থেকে যে C17H35 গেল, এরকম তেল বা চর্বির একটা তেল বা চর্বির অণুর মধ্যে তিনটা একই অংশ থাকে, এই বাকি অংশগুলো থেকেও সোডিয়ামের সাথে যুক্ত হয়ে সাবান তৈরি করবে। তাহলে একটা তেলের অণু থেকে আমরা 3 অণু সাবান পাচ্ছি। তো বিক্রিয়াটা সমতা করার জন্য এখানে 3 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে, কারণ তিনটা এই অংশের সাথে সোডিয়াম যুক্ত হওয়ার জন্য 3টা প্রয়োজন। তাহলে এই জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড লাগছে এখানে 3 অণু, সমতা করলাম আমরা। তাহলে 3 অণু এখানে সাবান তৈরি হলো। ক্লিয়ার এতটুকু? আর সোডিয়াম হাইড্রোক্সাইডের যে OH আছে, এই OHটা আবার এই অংশের সাথে গিয়ে যুক্ত হবে। সোডিয়াম হাইড্রোক্সাইডের যে OH, এই OHটা CH2 এর সাথে যুক্ত হবে। এইভাবে 3টা অংশ খালি হয়ে যাচ্ছে, সেই খালি হওয়া 3টা অংশের সাথেই গিয়ে OH যুক্ত হবে। তাহলে পরবর্তীতে এই OH যুক্ত হওয়ার পর, CH2 এর সাথে OH যুক্ত হওয়ার পর যেই যৌগটা তৈরি হলো তার নাম হচ্ছে
গ্লিসারিন। তো গ্লিসারিন আমরা এদিকে লিখি CH2 CH2, এই অংশটা CH2 CH2। এবার প্রত্যেকের সাথে ওএস। গ্লিসারিন। আচ্ছা, একটু উপরে লিখি গ্লিসারিন তৈরি হলো। এই ক্ষেত্রে এই বিক্রিয়াটা এই পাত্রের মধ্যে হয়, হওয়ার পর সাবান আর গ্লিসারিন, আমরা ওই যে একটু আগে বলেছিলাম যে সোডিয়াম ক্লোরাইড এখানে দেওয়া হয়। সোডিয়াম ক্লোরাইড দিলে এই সাবানের যে অংশটা আছে সেটা উপরে থাকবে, একটু শক্ত হয়ে যাবে, যাকে সোপ কেক বলা হয়। এটা কেকের মতো একটু হবে, কঠিন আবার নরমও এরকম। আর নিচে এই গ্লিসারিন একটু তৈলাক্ত লিকুইড পদার্থ, সেটা নিচে জমা হয়ে যাবে। পরবর্তীতে আমরা এটাকে ফিল্টার করে সাকন প্রক্রিয়ার সাহায্যে সাবানকে গ্লিসারিন থেকে আলাদা করতে পারবো। এটা হচ্ছে সাবান প্রস্তুতির মেন কার্যপ্রণালী। তো একই রকম ভাবে যেই টাইপের সাবানই হোক তুমি তৈরি করতে পারবা, লন্ড্রি সাবান হোক আর প্রসাধনী সাবান হোক। শুধু প্রসাধনী সাবানের ক্ষেত্রে তেলের কোয়ালিটিটা এক টাইপের দেওয়া হয়। লন্ড্রি সাবানের ক্ষেত্রে যেহেতু এটা এত দামি না, এত মানুষের গায়ে ব্যবহার করবে না, এজন্য সেই ক্ষেত্রে তেলটা একটু নিম্নমানের তেল হয়, ক্ষারের পরিমাণ বেশি থাকে। আর যেমন অলিভ অয়েল আছে, অনেক দামি তেল আছে। এখন দামি তেল যদি তুমি ব্যবহার করো, সেই ক্ষেত্রে যে সাবানটা তৈরি হবে সেই সাবানটাও হবে দামি, এবং ওগুলো আরও বেশি সেন্সিটিভ ত্বকের জন্য ব্যবহার করা হয়, দামি সাবান তৈরি করা হয়। পরবর্তীতে এই সাবানটা যখন আলাদা হয়ে গেল, এগুলো ইচ্ছা মতো বিভিন্ন আকৃতি দেওয়া হয়। কেউ গোল দেয় কোনো কোম্পানির সাবানকে, কোনো কোম্পানি মনে করে যে না একটু লম্বা টাইপের, গাছের মতো, ফলের মতো, অনেক টাইপের আকৃতি এগুলোকে দেওয়া হয়। এবং সেই ক্ষেত্রে এটাকে আকর্ষণীয় করার জন্য কালার দেওয়া হয় সাবান তৈরি হওয়ার পর। ওটার সাথে তারপরে পারফিউম ব্যবহার করা হয়, সেন্ট ব্যবহার করা হয়, যাতে এটা আকর্ষণীয় সুন্দর গন্ধ হয়। তো এইটা হচ্ছে আমাদের সাবান তৈরির প্রক্রিয়া। এবং সাবানের ব্যবহার সম্পর্কে তো আমরা জানি সবাই, এটা বলার আর অপেক্ষা রাখে না। পরিষ্কারক হোক আর প্রসাধনী হোক, আমরা এগুলোকে সাবান ব্যবহার করি। নেক্সট হচ্ছে আমরা জানবো এবার ডিটারজেন্ট সম্পর্কে। ডিটারজেন্ট এর প্রস্তুতি যদি আমরা জানি, ডিটারজেন্ট আবার দুইভাবে প্রস্তুত তোমাদের বইয়ে দেওয়া আছে। একটা হচ্ছে লরাইল অ্যালকোহল থেকে, আর একটা হচ্ছে বেনজিন থেকে। তো দুইটা প্রস্তুতিতেই আমরা দেখব ডিটারজেন্ট দুইভাবে প্রস্তুত করা যায়। প্রথমবার প্রস্তুতি, ডিটারজেন্ট প্রস্তুতি নিয়ে যদি আমরা বলি, প্রথমবার হচ্ছে লরাইল অ্যালকোহল থেকে। তো লরাইল অ্যালকোহলের এটার CH3CH210 CH2OS, এখানে টোটাল 12টা কার্বন পরমাণু আছে। CH210 মানে CH2 একই রকম 10টা আছে, তাই তাদেরকে আলাদা আলাদাভাবে না দেখে, আলাদা আলাদাভাবে দেখাতে গেলে অণুটা অনেক বড় হয়ে যাবে। একসাথে CH2 দেখে 10 দেখানো হয়েছে। আর CH3CH2 এটা ওএস, এর নামই হচ্ছে লরাইল অ্যালকোহল। লরাইল অ্যালকোহল, এই
লরাইল অ্যালকোহলের সাথে যদি আমরা সালফিউরিক অ্যাসিড যুক্ত করি H2SO4, সালফিউরিক অ্যাসিড এই লরাইল অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে। তোমরা জানো সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটি পানিগ্রাসী পদার্থ। সে পানি কারোর সাথে যুক্ত হয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রেই পানি তৈরি করে এবং পানি শোষণ করে। এই ক্ষেত্রে তাই হয়। এই অ্যালকোহলের ওএইচ আর এখানে সালফিউরিক অ্যাসিড এদের সাথে সে বিক্রিয়া করে। তো বিক্রিয়া করে এই ক্ষেত্রে এখনো পানি তৈরি করে, আর এই অংশটা সালফিউরিকের অংশটা এখানে যুক্ত হয়ে যায়। তো বিক্রিয়াটা হয় মূলত এখানের এই অ্যালকোহলের এইচ এবং সালফিউরিক অ্যাসিড থেকে একটা এইচ আর একটা অক্সিজেন। তাহলে খেয়াল করো, এই জায়গা থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন, তাহলে দুইটা হাইড্রোজেন হয়ে গেল H2, আর এই জায়গা থেকে একটা অক্সিজেন, তাহলে H2O, মানে এখনো পানি তৈরি হয়ে গেল এটা। তাহলে পানি আর সাথে সালফিউরিক অ্যাসিড থেকে তাহলে হাইড্রোজেন আর একটা অক্সিজেন চলে গেল। এবার আর থাকে SO3H। এই অংশটা এই লরাইল অ্যালকোহলের বাকি অংশের সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে এটার অংশটা হচ্ছে এরকম CH3 CH2 10 CH2O SO3 হাইড্রোজেন। তার নাম হচ্ছে লরাইল হাইড্রোজেন সালফেট। লরাইল হাইড্রোজেন সালফেট। নেক্সট স্টেপে, এটা হলো ফার্স্ট স্টেপ, মানে সালফিউরিক অ্যাসিড যুক্ত করার পর পরবর্তী ধাপে CH3 CH2 10 CH2OSO3H এর সাথে যদি আমরা ক্ষার যুক্ত করি, সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করার কারণে এই হাইড্রোজেন চলে আসে, আইসা OH এর সাথে যুক্ত হয়, পানি তৈরি করে, আরে কোনো পানি। আর সোডিয়াম অংশটা, সোডিয়াম যেই পরমাণুটা আছে এটা OH এর জায়গায় যুক্ত হবে। তাহলে তৈরি হয়ে গেল CH3 CH2 10 CH2 OSO3 Na আর সাথে পানি। এই যৌগটার নাম সোডিয়াম লরাইল সালফোনেট। সোডিয়াম লরাইল সালফোনেট, এবং তাকেই বলা হয় ডিটারজেন্ট। তার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম লরাইল সালফোনেট। যাকে বলা হয় ডিটারজেন্ট, আর সাথে তৈরি হলো পানি। এই হচ্ছে এক টাইপের ডিটারজেন্ট, মানে লরাইল অ্যালকোহল থেকে কিভাবে ডিটারজেন্ট প্রস্তুত হয় সেটা আমরা দেখলাম। আবার বেনজিন থেকেও ডিটারজেন্ট তৈরি করা যায়। ওই পদ্ধতিটা আমরা আবার দেখি। এটার জন্য প্রথমে নেওয়া হয় একটি অ্যালকিন CH3 CH2 9 CH দ্বিবন্ধন CH2। এটা একটা অ্যালকিন যৌগ। আমরা জানি এক জায়গায় দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন থাকার কারণে এটা অ্যালকিন যৌগ। এইখানেও টোটাল 12টা কার্বন আছে, 12 কার্বন বিশিষ্ট একটি অ্যালকিন যৌগ। এই অ্যালকিন যৌগের সাথে যদি আমরা বেনজিন যুক্ত করি, বেনজিন তোমরা জানো এটা ষড়ভুজ আকৃতির একটি
জৈব যৌগ, ষড়ভুজ আকৃতির জৈব যৌগ। এর সাথে যখন আমরা এই অ্যালকিনের সাথে বেনজিনকে যুক্ত করব, বিক্রিয়া করাবো, তখন এই বেনজিনের এক 6টা যে কার্বন আছে, একটা কার্বন এই কার্বনের সাথে যুক্ত হবে। এই অংশটা এই কার্বনের সাথে যুক্ত হবে। আর বেনজিনের এই জায়গায় তোমরা জানো, বেনজিনের এখানে একটা কার্বন আছে, আবার একটা হাইড্রোজেনও আছে। কারণ বেনজিনের অণুটা যদিও আমরা সংক্ষেপে এভাবে লিখে ফেলি, কিন্তু প্রত্যেকটা কোণের মধ্যে একটা করে হাইড্রোজেন আর কার্বন আছে। হাইড্রোজেন আর কার্বন, হাইড্রোজেন আর কার্বন এভাবে আছে। এখানেও কার্বন আছে এবং একটা হাইড্রোজেন আছে, এখানে কার্বন আছে এবং হাইড্রোজেন আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে, প্রত্যেকটার সাথে আছে। আর এগুলোর একান্তরিত দ্বিবন্ধন। এই যে কার্বন এবং হাইড্রোজেন এই অংশটা যখন এদিকে যুক্ত হবে, যুক্ত হলে কার্বনের সাথে এই কার্বনের বন্ধন হবে, আর কার্বনের সাথে যে হাইড্রোজেনটা আছে এই হাইড্রোজেনটা এই কার্বনের সাথে চলে যাবে। তাহলে পরবর্তী সংকেতটা হচ্ছে এরকম, CH3CH2 9 CH, এই বেনজিন অণু এই কার্বনের সাথে যুক্ত হলো, একটু খেয়াল করতে হবে ভালো করে বিষয়টা। আর এখানে CH3 হয়ে গেল। আমরা দেখাইলাম যে এই কার্বনের সাথে যুক্ত, এটা যে CH2 9 লেখার পর এই জায়গাটা লিখলাম। আর এই CH2 এখানে 2টা হাইড্রোজেন আছে, আরো একটা হাইড্রোজেন এই কার্বন থেকে আসবে, তাহলে এই জায়গায় আসলো CH3। CH3 হওয়ার পর এটার আর দ্বিবন্ধন থাকবে না, একক বন্ধন হয়ে যাবে। এই একক বন্ধন হয়ে এটাকে উপরে আমরা লিখলাম সুবিধার জন্য, লেখার জন্য, বোঝার জন্য, এরকম হয়ে গেল। এই যৌগটার নাম কি? এই বেনজিন, এই অংশটা বেনজিন, আর এই বেনজিন ছাড়া এই এতটুকু অংশকে আমরা অ্যালকাইল বলতে পারি, কারণ এখানে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কম আছে। তাহলে এই জায়গাটা হচ্ছে অ্যালকাইল, অ্যালকাইল, আর এই অংশটা হচ্ছে বেনজিন, অ্যালকাইল বেনজিন। নেক্সট স্টেপে এই অ্যালকাইল বেনজিন অর্থাৎ CH3CH2 9 CH বেনজিন চক্র, একটু ছোট করে লিখতেছি, CH3, এই অ্যালকাইল বেনজিনের সাথে যদি আমরা সালফিউরিক অ্যাসিড যুক্ত করি, আগের মতো এবার সালফিউরিক অ্যাসিড বেনজিনের যেই কার্বনটা এখানে যুক্ত আছে তার অপোজিট কার্বনের সাথে এই সালফিউরিক অ্যাসিডটা যুক্ত হবে। যুক্ত হওয়ার সময় এখনো পানি অপসারিত হবে। তাহলে এখনো পানি অপসারিত হয়ে গেলে একটু খেয়াল করো, এখানে হাইড্রোজেন 2টা আছে, 2টা হাইড্রোজেন, আর এখান থেকে অক্সিজেন চলে গেল। তাহলে আর থাকে কি SO3, আর এই বেনজিনের এই কার্বনের সাথে আগে থেকে একটা হাইড্রোজেন আছে। তাহলে ওই অংশটা এরকম হবে, CH2 9 CH3 বেনজিন, আর এখানে SO3H, আর সাথে তৈরি হলো পানি। এই যৌগটার নাম অ্যালকাইল বেনজিন হাইড্রোজেন সালফোনেট, অ্যালকাইল বেনজিন হাইড্রোজেন সালফোনেট। এই অ্যালকাইল বেনজিন হাইড্রোজেন সালফোনেট এর পরের স্টেপ, মানে টোটাল এই পদ্ধতিতে ডিটারজেন্ট যে আমরা তৈরি করতেছি এখানে 3টা স্টেপে কাজটা হয়। তাহলে থার্ড স্টেপে এই যৌগটার সাথে CH2 CH2 9 CH3 SO3H
এর সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, ক্ষার, একটু আগে আমরা দেখেছিলাম ডিটারজেন্ট প্রস্তুতির ক্ষেত্রে আসলে এই লাস্ট বিষয় অংশটার ক্ষেত্রে আবার মিল আছে। এবার এই হাইড্রোজেনটা ওএস এর সাথে চলে যাবে, পানি হবে, আর সোডিয়ামটা এই এস এর মধ্যে যুক্ত হয়ে যাবে। তাহলে পরবর্তী যৌগটা হচ্ছে CH2CH29, এখানে CH3 আর বেনজিন অণুর অংশটা এই জায়গায় SO3Na, আর সাথে পানি তো হচ্ছে H2O। এই যৌগটার যেটা আমরা নামটা বলতে পারি তার অ্যালকাইল বেনজিন, আগে সোডিয়াম নামটা বলবো, সোডিয়াম অ্যালকাইল বেনজিন সালফোনেট, সোডিয়াম অ্যালকাইল বেনজিন সালফোনেট, যেটা হচ্ছে আরেক ধরনের ডিটারজেন্ট। তাহলে 3টা স্টেপে আমরা এই বিক্রিয়াটা এখানে কমপ্লিট করতে পারি। ক্লিয়ার? তারপর ব্লিচিং পাউডার সম্পর্কে আমরা যদি জানি, আর ডিটারজেন্ট এটাও তো ওই যে কাপড় পরিষ্কার করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটার ব্যবহার আর সাবানের ব্যবহার কাছাকাছি একই। ব্লিচিং পাউডার প্রস্তুতি যদি আমরা জানতে চাই, ব্লিচিং পাউডার হচ্ছে সাবান এবং ডিটারজেন্ট কখনো কখনো কিছু কঠিন দাগ উঠাইতে ব্যর্থ হয়, পারে না, তো তাদের চাইতে বেশি শক্তিশালী হচ্ছে ব্লিচিং পাউডার, যেটা দাগ উঠায় ফেলে, রঙিন কাপড়কেও নষ্ট করে ফেলে। ব্লিচিং পাউডার মাত্রাতিরিক্ত যদি আমরা ব্যবহার করি, অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করি, তাহলে ব্লিচিং পাউডার কিভাবে প্রস্তুত করব আমরা? ব্লিচিং পাউডার প্রস্তুত করার জন্য ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি ক্লোরিন যুক্ত করা হয়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্লোরিন যুক্ত করলে তৈরি হয় ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইট আর পানি। এটার নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইট, যার বাণিজ্যিক নাম হচ্ছে ব্লিচিং পাউডার। তো ব্লিচিং পাউডারের ব্যবহারের কথা বললাম। কার্যপ্রণালী, ব্লিচিং পাউডার শুধু যে কঠিন দাগ উঠায় সেটা না, সে কখনো আবার জীবাণুনাশক হিসাবে ব্লিচিং পাউডারকে আমরা ব্যবহার করি। তো কিভাবে ব্লিচিং পাউডার কাপড়ের কঠিন দাগ উঠায় এবং জীবাণুনাশক হিসাবে কাজ করে, সেটাই আমরা একটু দেখি। তার কার্যপ্রণালীটা কি, কিভাবে সে কঠিন দাগকে উঠায় এবং জীবাণুকে ধ্বংস করে। তো ব্লিচিং পাউডার যখন আমরা ব্যবহার করব, এই ব্লিচিং পাউডার পানিতে দিলে বা পানির সংস্পর্শে আসলে সেখানে তৈরি হয় ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিড, HOCl, ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিড। এই হাইপোক্লোরাস অ্যাসিড এটা বিয়োজিত হয়ে তৈরি করে জার্মান অক্সিজেন এবং HCl। আমরা এর আগেও ওই টয়লেট ক্লিনারের মধ্যে হাইপোক্লোরাস অ্যাসিডের কথা বলেছিলাম। হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি হওয়ার পর বাকি কাজটা অনেকটা ওই কাজটাই। এই জার্মান অক্সিজেন যখন জীবাণুর সাথে আসবে তখন জীবাণু মারা যাবে, মৃত জীবাণু। ওই অংশটা শিখলে আমরা এখানেও ব্যবহার করতে পারতেছি। আবার জার্মান অক্সিজেন যখন কোনো রঙিন বস্তু, রঙিন বলতে এটা কাপড়ের দাগকে বোঝানো হচ্ছে, কাপড়ের দাগ কালো হইতে পারে, লাল হইতে পারে, যেই কালারই হোক, এই কাপড়ের দাগকে সেখানে জার্মান অক্সিজেন উঠায় ফেলে, তাহলে রঙিন বস্তুকে সে বর্ণহীন করে দেয়। এভাবে ব্লিচিং পাউডার জীবাণুকে ধ্বংস করতে পারে, আবার কাপড়ের
দাগকে উঠাইতে পারে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে গ্লাস ক্লিনার সম্পর্কে। তো গ্লাস ক্লিনার এখন আমরা দেখি যে বিভিন্ন কিছুর গ্লাস পরিষ্কার করার প্রয়োজন হয়, যেমন শোকেসের গ্লাস অনেকদিন পর পর এটা পরিষ্কার করতে হয়, ধুলাবালি অনেক ময়লা টলা জমে যায়। তারপরে টিভি, মোবাইল, ল্যাপটপ এগুলোর যে গ্লাস আছে সেই গ্লাসগুলোকে পরিষ্কার করতে হয়। তো গ্লাস ক্লিনারের আসলে উপাদানটা কি? গ্লাস ক্লিনারের মেন উপাদান হচ্ছে অ্যামোনিয়া এবং আইসোপ্রোপাইল অ্যালকোহল। আইসোপ্রোপাইল অ্যালকোহলের সংকেতটা হচ্ছে এরকম CH3CH এর সাথে OH এবং এইখানে CH3। এটা আইসোপ্রোপাইল অ্যালকোহল তার নাম। এই দুইটার মিশ্রণ অ্যামোনিয়া, তরল অ্যামোনিয়া এবং আইসোপ্রোপাইল অ্যালকোহল, তাদের মিশ্রণকে বলা হয় গ্লাস ক্লিনার। তো এই ক্ষেত্রে অ্যামোনিয়া এটা একটা দ্রাবক এবং অ্যামোনিয়া অনেক পদার্থকে দ্রবীভূত করতে পারে, বিশেষ করে অজৈব পদার্থ যেগুলো আছে। তো অজৈব পদার্থের যদি লেগে থাকে গ্লাসের মধ্যে তাইলেও গ্লাস ময়লা হয়। সেই ক্ষেত্রে তরল অ্যামোনিয়া ওই অজৈব পদার্থগুলোকে দ্রবীভূত করে দূর করে দেয়, পরিষ্কার করে দেয়। আর আইসোপ্রোপাইল অ্যালকোহল হচ্ছে একটি জৈব পদার্থ। জৈব পদার্থ সে জৈব দ্রাবক হিসাবে কাজ করে। তেল, গ্রিস, হ্যাঁ, এই সমস্ত উপাদানগুলোর কারণে গ্লাস ময়লা হয়, তাদেরকে দূর করে আইসোপ্রোপাইল অ্যালকোহল। তার কার্যকারিতাগুলো আসলে এটা দ্রাবক, দ্রাবক হিসাবে ওই পদার্থটাকে দ্রবীভূত করে ফেলে। তখন আমরা কাপড় দিয়ে বা ব্রাশ দিয়ে এটাকে দূর করে ফেলতে পারি ময়লাটাকে। যখন দ্রবীভূত করে ফেললো, ময়লাটাকে নরম করে ফেললো, তখন আমরা কাপড় দিয়ে এটাকে ঘষা দিলে পরিষ্কার হয়ে যায়। তো এই হচ্ছে গ্লাস ক্লিনারের মেন কার্যকারিতা। আর এই ক্ষেত্রে আমরা আইসোপ্রোপাইল নামটা থেকে যদি বলি, প্রোপাইল নামটা আমরা এর আগেও দেখেছি। যেমন প্রোপাইল হচ্ছে প্রোপেন থেকে যেই প্রোপেনের সাথে রিলেটেড, যেমন CH3CH2CH2OH, এটার নাম হচ্ছে প্রোপানল বা প্রোপাইল অ্যালকোহল। প্রোপাইল অ্যালকোহল। আর এই ওএসটা যদি এই এক প্রান্তে না যুক্ত হয়ে মাঝামাঝিতে যুক্ত হয়, মাঝামাঝিতে যখন যুক্ত হবে, এই সংকেতটা প্রোপাইলটাকে এইভাবে লিখতে হবে। এই জায়গায় হাইড্রোজেন একটা কম থাকবে, যেহেতু একটা বন্ধন তৈরি হওয়ার এখানে সুযোগ রাখতে হবে, আর এখানে একটা হাইড্রোজেন বেশি হয়ে যাবে। এই যৌগটা, এটার নাম এটা হচ্ছে আইসোপ্রোপাইল। আইসোপ্রোপাইল কারণ এতটুকু যদি থাকে এটা হচ্ছে প্রোপাইল, আর এরকম হলে এটা হচ্ছে আইসোপ্রোপাইল। আর ওএস থাকার কারণে এটা হলো আইসোপ্রোপাইল অ্যালকোহল। এই ওএসটাকে আমরা ব্র্যাকেটে, এই সিএইচ এর সাথে ওএসটা যুক্ত আছে, এটাকে ব্র্যাকেট দিয়ে এই জায়গায় দেখে দিলাম। এটা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, যেটা বর্তমানে অনেক ব্যবহৃত হচ্ছে। হ্যান্ড স্যানিটাইজার হিসাবেও এটাকে ব্যবহার করা হয়, এই আইসোপ্রোপাইল অ্যালকোহল। তো এই ছিল পরিষ্কারক সামগ্রী নিয়ে কথাবার্তা। পরিষ্কার পরিচ্ছন্নতায় আমরা প্রতিনিয়ত যে সমস্ত কেমিক্যাল রসায়ন ব্যবহার করি তাদের সম্পর্কে এগুলো। নেক্সট আমরা শিখব সাবানের কার্যকারিতা আসলে কি। ওইটা একটু লেন্দি হবে, বড় হবে। সাবান বা ডিটারজেন্ট কিভাবে ময়লাগুলোকে পরিষ্কার করে। এবং আরও একটা পার্ট আমাদের রয়ে গেছে, সেটা হচ্ছে কৃষি এবং শিল্প ক্ষেত্রে কি কি আমরা কেমিক্যাল ব্যবহার করি, রসায়ন কি কি ব্যবহার করি। তো এতক্ষণ মনোযোগ দিয়ে এই ক্লাসটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকো সবাই। থ্যাংক ইউ।